সরাইলে প্রায় 400 বছর আগের আরিফাইল জামে মসজিদ এবং হাতির পুল দেখে চলে আসলাম নাসিরনগরে হরিপুর জমিদার বাড়ি। তিতাস নদীর একদম পাড়েই এত ঠান্ডা শীতল বায়ু, এত সুন্দর পরিবেশে জমিদার বাড়ি আপনি আগে আর কখনোই দেখেন নাই। সেখান থেকে চলে আসলাম মাধবপুরে তেলিয়াপাড়া, যেখানে 1971 সালের 4 এপ্রিল মুক্তিবাহিনী গঠিত হয় এবং বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করা হয়। তেলিয়াপাড়া চা বাগান থেকে আসলাম সুরমা চা বাগান। এখানেও খুব কাছ থেকে চা বাগানের কার্যক্রমটা দেখতে পারবেন। তারপর সাতছড়ি জাতীয় উদ্যান, যেটা বাংলাদেশেরই অন্যতম বৃহৎ জাতীয় উদ্যান। সেখান থেকে খাসিয়াপুঞ্জি, খাসিয়া উপজাতির জীবন প্রণালী এবং বসবাস খুব কাছ থেকে দেখতে পারবেন। সবার শেষে শায়েস্তাগঞ্জ মাছের ঘাট, যেখানে জিন পরীকে মাছ বানিয়ে রাখা হয়েছে। আগের দিন রাতেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিলাম, তো সকাল সকাল আসলাম ঐতিহাসিক বিকাল বাজার শাহী মসজিদ। তবে এই সরাইলের সবচেয়ে বিখ্যাত স্থান হচ্ছে আরিফাইল মসজিদ। আজ থেকে প্রায় 400 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এই স্থানে জনৈক আল্লাহওয়ালা ব্যক্তি শাহ আরিফ এই মসজিদটি নির্মাণ করেন। ফলে মসজিদটার নাম হয় আরিফাইল মসজিদ এবং গ্রামের নামও আরিফাইল গ্রাম। এই মসজিদের 3টা গম্বুজ রয়েছে এবং মসজিদ সংলগ্ন জোড়া কবর রয়েছে, যা ধারণা করা হয় ঈশাখার স্ত্রীদের। আর মসজিদের পাশে এই দিঘিটার নাম হচ্ছে সাগর দিঘি। তো সরাইল আসলে অবশ্যই এই আরিফাইল জামে মসজিদটা দেখবেন। আরিফাইল জামে মসজিদ দেখে চলে আসবেন বাড়িউড়া বাস স্ট্যান্ড। বাড়িউড়া বাস স্ট্যান্ডের পাশেই এই স্থানের নাম হচ্ছে হাতির পুল। মোগল আমলে ত্রিপুরা অঞ্চলের রাজধানী ছিল সরাইল এবং এখানে দেওয়ানি লাভ করেন শাহবাজ খান। তিনি হাতির পিঠে করে চলাচল করতেন এবং তার হাতি এখানেই বিশ্রাম নিত, যার নাম হচ্ছে হাতির পুল। হাতির পুল দেখে চলে আসতে হবে মাধবপুর। মাধবপুর থেকে আমরা যাব হরিপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি একদম তিতাস নদীর পাড়েই অবস্থিত। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। সেই উপন্যাসটি এখানের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। যা হোক, এমন সুন্দর পরিবেশে জমিদার বাড়ি আপনি আগে আর কখনোই দেখেন নাই। তিতাস নদী থেকে আসা ঠান্ডা শীতল বায়ু এখানে আপনাকে আটকিয়ে রাখবে, মানে এখান থেকে আপনাকে যেতে ইচ্ছে করবে না। জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং হরপ্রসাদ রায় চৌধুরী 18 শতকে নাসিরনগরে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন। নাসিরনগর হলেও এখানে যাতায়াত ব্যবস্থা মাধবপুর থেকেই ভালো। সাধারণত জমিদার বাড়ির গেট সামনে থাকে, তবে এই জমিদার বাড়িটির গেট হচ্ছে নদীর পাশে। কারণ হচ্ছে তখনকার সময়ে নদী দিয়েই চলাচল ছিল বেশি এবং এখানকার জমিদাররা নদী দিয়েই চলাচল করতেন। এই জমিদাররা তৎকালীন সময়ে এই ত্রিপুরা অঞ্চলের কর আদায় করতেন এবং অনেক শৌখিন জীবনযাপন করতেন। বাড়িটিতে 60টি কক্ষ ছিল। বর্তমানে প্রায় সবগুলাই পরিত্যক্ত, তবে জমিদারদের বংশধরদের কেউ কেউ এখনও এখানে বসবাস করেন। জমিদার বাড়ির ভিতরের দিকটা যদি আমরা দেখি, এটা কিন্তু বিশাল পরিসরে ছিল। প্রায় 243 একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল এই হরিপুর জমিদার বাড়ি, বা কেউ কেউ হরিপুর রাজবাড়ি নামেও পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার হলেও আপনাকে অবশ্যই মাধবপুর দিয়ে আসতে হবে, না হলে অনেক পথ ঘুরতে হবে। যা হোক, এখানে আরও একটা জমিদার বাড়ি আছে যার নামটা খুঁজে পাওয়া যায়নি। আমরা এখান থেকে যাব মাধবপুরের তেলিয়াপাড়া দেখতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত এই তেলিয়াপাড়া। হরিপুর জমিদার বাড়ি থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে চলে আসা যাবে তেলিয়াপাড়া বাজার। আর তেলিয়াপাড়া বাজার থেকে আবার আমরা যেতে হবে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। তো তেলিয়াপাড়া চা বাগানের একদম শেষ প্রান্তের দিকে ভারতীয় সীমান্তের সাথেই এই তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। 1971 সালে যুদ্ধ শুরু হলে এখানেই 4 এপ্রিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা মিলিত হন এবং মুক্তি ফৌজ গঠন করেন, যার পরবর্তীতে নাম হয় মুক্তি বাহিনী। আর বাংলাদেশকে 4টা সেক্টরে ভাগ করেন, যা পরবর্তীতে 11টা সেক্টরে পরিণত হয়। এই স্থানটা ত্রিপুরার একদম সাথেই হওয়ার কারণে, মানে সীমান্তবর্তী হওয়ার কারণে
এখানে ইন্টারনেট খুবই দুর্বল এবং এখান থেকে ভারতে যাওয়ার একটা রাস্তাও আছে। আর এখানে স্থানটা খুবই নীরবে নিবৃত্তে, এখানে চাইলে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন। চারদিকে প্রচুর পাখির আওয়াজ শোনা যায়। আর এগুলো হচ্ছে লেক, যেখানে স্থানীয়রা মাছ ধরতেছে। এই ফুটেজগুলো হচ্ছে ক্যামেরায় ধারণ করা, আর এগুলো হচ্ছে মোবাইলে ধারণ করা। যা হোক, এপ্রিল মাস, এখন কিন্তু প্রচণ্ড গরম। তা আমি একাই আসছি, কিছুক্ষণ এই স্মৃতিসৌধটা ঘুরে তেলিয়াপাড়া চা বাগানের অন্যান্য কার্যক্রম দেখলাম। ওনারা হচ্ছে চা বাগানের শ্রমিক, দৈনিক মজুরির ভিত্তিতে এখানে কাজ করে থাকেন। তো তেলিয়াপাড়া থেকে তথা মাধবপুর থেকে আমরা এখন যাব সোনারুঘাটের দিকে। এই হবিগঞ্জে রাস্তার দুই পাশে প্রচুর চা বাগানের দেখা মিলবে। তো চা বাগানের সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা যাচ্ছি সোনারুঘাটের দিকে। এছাড়া রাস্তার দুপাশেও বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, বিশেষ করে জারুল ফুল এবং আরও হরেক রকম ফুল। আর এই দিকটাতেও চা বাগানের কার্যক্রম খুব কাছ থেকে অবলোকন করা যায়। তেলিয়াপাড়া চা বাগানের সীমান্ত শেষ হলে এখানটায় হচ্ছে সুরমা চা বাগান। এখানের এক একটা চা বাগান কিন্তু বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এক একটা চা বাগানের আবার অনেকগুলো শাখা পোশাখা আছে। তো এটা হচ্ছে সুরমা চা বাগান। এখানেও চা পাতা উত্তোলন করতে দেখা যাচ্ছে। আর সুরমা চা বাগান যেখানে শেষ, এখানটায় মাধবপুর উপজেলাও শেষ এবং চুনারুঘাট শুরু। আর এই স্থানটা থেকেই সাতছড়ি জাতীয় উদ্যানের সীমান্ত শুরু হয়েছে। তো সাতছড়ি জাতীয় উদ্যান এটা কিন্তু অনেক বিশাল একটা উদ্যান, আর এই উদ্যানের মাঝখান দিয়েই এই রাস্তাটা বয়ে গেছে। আসলে অনেকে দলগতভাবে না আসলে এই উদ্যানটা ঘুরে দেখা সম্ভব না। এখানে টিপরা উপজাতি এবং প্রায় 200 প্রজাতির উদ্ভিদ এবং 197 প্রজাতির বিভিন্ন রকমের প্রাণী বসবাস করে এই সাতছড়ি উদ্যানের ভিতরটায়। তা আমি যেহেতু একাই এসেছি, সেহেতু আমার ঘুরে দেখা সম্ভব না। পরবর্তীতে গ্রুপে আসলে এই সাতছড়ি জাতীয় উদ্যানটা ভালো করে ঘুরে দেখা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই জাতীয় উদ্যানটার আয়তন হচ্ছে 343 হেক্টর। এখানের পরিবেশটা খুবই শান্ত। যা হোক, জাতীয় উদ্যান শেষ হলেই চাকলাপুঞ্জি, মানে আবার চা বাগান শুরু হবে। এই সোনারুঘাট উপজেলা তথা পুরো হবিগঞ্জেরই সর্বপ্রথম দর্শনীয় স্থান হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। এই দিকটায় আমার মনে হয় সুপেয় পানির সংকট রয়েছে। রাস্তার দুপাশে বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যদিও তেমন কেউ বসে না। তো আমরা এখন যাব চুনারুঘাটের একটা পার্ক আছে, যার নাম হচ্ছে গ্রিনল্যান্ড পার্ক। এখানেও রাস্তার দুপাশে প্রচুর চা বাগান এবং জারুল ফুল ফুটে থাকতে দেখা যায়। তো এই অনন্য সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি গ্রিনল্যান্ড পার্ক। চা বাগানের এরিয়া শেষ হলে এখানে কিন্তু সমতল এরিয়াও আছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর ধানও চাষ হয়ে থাকে। যদিও হবিগঞ্জ একটা মূলত চা বাগানের জন্যই বিখ্যাত পাহাড়ি জেলা। তো আমরা চলে আসলাম গ্রিনল্যান্ড পার্ক। টিকিট হচ্ছে 50 টাকা, ভিতরে প্রবেশ মূল্য। যদিও ভিতরে গাছপালা ছাড়া দেখার তেমন
কিছুই নাই। তো এই গ্রিনল্যান্ড পার্কটা এক নজর দেখে আমরা এখন আবার এখান থেকে ব্যাক করব। আর যাওয়ার পথে এখানে প্রচুর রাবার বাগান দেখা যাবে। মৌলভীবাজার এবং সিলেটেও অনেক রাবার বাগান আছে, এই হবিগঞ্জেও অনেক রাবার বাগান দেখা যায়। যা হোক, মৌলভীবাজার জেলা যেখানে শুরু, অর্থাৎ এই চা কন্যা ভাস্কর্যের পিছনেই হচ্ছে একটা খাসিয়াপুঞ্জি। এখান থেকে 1.5 কিলোমিটার ভিতরে চা ভাস্কর্য থেকে, যেখানে খাসিয়াদের বসবাস। ডান পাশটা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা, বাম পাশটা হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা, আর মাঝখান দিয়েই এই সরু রাস্তাটা গেছে খাসিয়াপুঞ্জিতে। তা আমি যেহেতু একাই যাচ্ছি এবং এটা একটা খুবই নীরব এলাকা, সেহেতু খুব ভয়ও লাগতেছিল, তবুও আমাকে যেতেই হবে। পাহাড়ে এখানে প্রচুর ফলাদি উৎপাদন হয়ে থাকে, আর এই রাস্তাগুলো দিয়ে মূলত শুধু খাসিয়ারাই চলাচল করে। এখানে পাহাড়েও কিছু খাসিয়া বসবাস করে, আর মূলত তাদের একটা পুঞ্জি আছে, খাসিয়া গ্রামকে বলা হয় পুঞ্জি। এখান থেকেই খাসিয়া পুঞ্জির শুরু, মানে এটা হচ্ছে তাদের গেট। তো ভিতরে গেলেই খাসিয়াদের জীবন আচরণ, তাদের বাড়িঘর, তাদের পরিবেশ দেখা যায়। তাদের ঘরগুলা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু ফুল গাছ দেখা যাচ্ছে। আর এখানের বাচ্চারা খুবই লাজুক, কেউই ক্যামেরার সামনে আসে না। এগুলো হচ্ছে তাদের ধর্মীয় স্থাপনা। আর ভিতরে যত ফলাদি উৎপাদন হয় তা রাস্তায় এনেই বিক্রি করা হয়। তো এই খাসিয়াপুঞ্জি দেখে আমরা এখন যাচ্ছি মাছের ঘাট। এটা হচ্ছে 360 আউলিয়ার একজন হযরত সৈয়দ শাহ বন্দিগি রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানেই ইবাদত বন্দিগি করতেন এবং প্রচলিত আছে জিন পরীরা তার মুরিদ হয়ে গজার মাছের রূপ ধারণ করে এই পুকুরে বসবাস করে তখন থেকেই। আর পুকুর পাড়েই তার মাজারের অবস্থান। যা হোক, ভ্রমণ সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলের সাথেই থাকুন।